আসসালামু আলাইকুম, আমি আবু মোহাম্মদ সালেক। প্রথমে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা পার্ট অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে নাউন, এইটা নিয়ে আলোচনা। প্রথমে জেনে নিই নাউন কি। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ পৃথিবীতে যা কিছু রয়েছে সকল কিছুর নামকে নাউন বলা হয়ে থাকে। এই নামগুলো কিসের হতে পারে? হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম, হতে পারে কোনো স্থানের নাম বা প্রাণীর নাম, হতে পারে ধারণা বা অনুভূতির নাম। আরো ক্লিয়ারলি বলতে গেলে যেমন রহিম, করিম, বয়, স্টুডেন্ট, টিচার, এগুলো হতে পারে ব্যক্তির নাম। অন্যদিকে যদি আমি বলি পেন, বুক, চেয়ার, ওয়াচ, এই যে কথাগুলো, এইগুলো হচ্ছে বস্তুর নাম। আমি যদি বলি ঢাকা, বাংলাদেশ, কালীগঞ্জ, গাজীপুর, এগুলো হচ্ছে স্থানের নাম। আবার যদি আমি বলি লায়ন, টাইগার, হ্যান, ডগ, ক্যাট, এই যে কথাগুলো, এগুলো হচ্ছে প্রাণীর নাম। ধারণা বা অনুভূতি কি হতে পারে? হ্যাপিনেস, পভার্টি, অনেস্টি, লাভ, এই যে কথাগুলো আমরা বলি, এই কথাগুলো এক ধরনের নাউন। এগুলো হচ্ছে ধারণাগত বা অনুভূতিবাচক নাউন। আমরা দৈনন্দিন জীবনে যে কথা বলি, এই কথা বলার জন্য যে বাক্যটা প্রয়োজন অর্থাৎ সেন্টেন্স, এই সেন্টেন্সের যে গুরুত্বপূর্ণ কর্তাটা রয়েছে অর্থাৎ সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা সাধারণত নাউন হয়ে থাকে। বাক্যের মধ্যে থাকা ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট যে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাপোজিটিভ অর যে মডিফায়ার গুলো রয়েছে, এইগুলো নাউন হয়ে থাকে। একটা বাক্যের মধ্যে অনেকগুলো অংশ রয়েছে। এর প্রথম অংশটা দেখো রহিম, যা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে অর্থাৎ কর্তা হিসেবে কাজ করছে, এটা হচ্ছে নাউন। তারপর দেখো আমি বলেছি রহিম গ্যাভ হিজ ব্রাদার আ বুক, রহিম তার ভাইকে একটি বই দিয়েছে। এই যে হিজ ব্রাদার, কাকে দিয়েছিল? ইনডাইরেক্ট অবজেক্ট, ব্রাদার, হিজ ব্রাদার, এইটাও নাউন হিসেবে বসছে। আ বুক কি দিয়েছিল? আ বুক ডাইরেক্ট অবজেক্ট হিসেবে বসছে বাক্যের মধ্যে, এইটাও নাউন। চিন্তা করে দেখো, বাক্যের মধ্যে তিনটা অংশ নাউন হিসেবে কাজ করছে: সাবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে চিন্তা করে দেখো আসলে নাউনটা কতটুকু গুরুত্বপূর্ণ পরিষ্কারভাবে এবং ক্লিয়ারলি আমাদের চেনাটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি নাউন এর প্রকার নিয়ে। নাউনের প্রকার নিয়ে আমাদের অনেক মতবাদ রয়েছে। কাউকে জিজ্ঞেস করলে বলে নাউন দুই প্রকার: কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল। আবার কেউ বলছে নাউন হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কেউ কেউ বলছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আসলে আমাদের পূর্ণাঙ্গ ধারণাই নেই আসলে ধাপভিত্তিক যে প্রকারগুলো রয়েছে, এই ধাপভিত্তিক প্রকারগুলো সম্পর্কে অনেকের ধারণা তেমন পূর্ণাঙ্গভাবে নেই। আজকের ক্লাসে আমরা এই নাউনের ধাপভিত্তিক যে প্রকারগুলো রয়েছে এগুলো দেখব। নাউন যে নাম প্রকাশ করে থাকে, এই নামটাকে দুইটা কনসেপ্ট থেকে প্রকাশ করে থাকে। একটা কনসেপ্ট হচ্ছে তার অবস্থার উপর ভিত্তি করে, আরেকটা কনসেপ্ট হচ্ছে গণনাযোগ্যতার উপর ভিত্তি করে। শিক্ষার্থী বন্ধুরা, বলেছিলাম যে নাউনকে দুইটা কনসেপ্ট থেকে ভাগ করা যায়: অবস্থা এবং গণনাযোগ্যতা। অবস্থার উপর ভিত্তি করে নাউনকে দেখো আমি লিখেছি দুইটা ভাগ, একটা হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার গণনার যোগ্যতার উপর ভিত্তি করে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই চারটা ভাগে ভাগ করা হয়। কনক্রিট নাউনটা কি? আসলে যে সকল নাউনকে তুমি দেখতে পারবে, যে সকল নাউনকে তুমি স্পর্শ করতে পারবে, যে সকল নাউনকে তুমি শুনতে পাবে, যে সকল নাউন থেকে তুমি স্মেল নিতে পারবে, ওই সকল নাউনকে বলা হয়ে থাকে কনক্রিট নাউন। অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যে সকল নাউনকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শোনা যায় না, শুধুমাত্র উপলব্ধি করা যায় এবং ধারণা করা যায়, অনুভব করা যায়, ওইগুলোকে বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি ওইদিকে যাই, গণনার যোগ্যতার উপর ভিত্তি করে যে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে: কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? যে সকল নাউনগুলোকে গণনা করা যায়, একটা পেন, দুইটা পেন, যেগুলোকে কি করা যায়? গণনা করা যায়। অন্যদিকে আনকাউন্টেবল নাউন কি? যে সকল নাউনকে গণনা করা যায় না। কি রকম হতে পারে? পানি, পানিকে গণনা করা যায় না, পরিমাপ করতে হয়। আমরা এটা ক্লাসের শেষের দিকে শিখব। এইটার মধ্যে থেকে এটা শেখাটা খুব সহজ হবে। আমরা আগে দেখি আসলে অবস্থার উপর ভিত্তি করে যে দুইটা ভাগ করা হয়েছে তাদের মধ্যে কোনো প্রকারভেদ রয়েছে কিনা। অ্যাবস্ট্রাক্ট নাউনের আসলে কোনো প্রকারভেদ নেই।
কোনো শাখা প্রশাখা নেই। সমস্যাটা হচ্ছে কনক্রিট নাউনকে নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। চলো আমরা উদাহরণস্বরূপ দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি বোর্ডে লিখেছি কনক্রিট নাউনের প্রকারগুলো। কনক্রিট নাউনের 4টা প্রকার লিখেছি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। একটা মজার বিষয় হচ্ছে, যারা এতদিন নাউনকে 5 প্রকার বলতো, দেখো আসলে 5 প্রকার বলতে ইন্ডিভিজুয়ালি কোথাও কিছু নেই। আমরা কনক্রিট নাউনের যে 4 প্রকার রয়েছে, এই 4 প্রকারকে অন্য আরো নাউনকে মিলে 5 প্রকার বলতাম, কিন্তু ধাপ ভিত্তিক শিখে আজকের ক্লাসে দেখো তুমি প্রপার নাউনটা কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত, কমন নাউনটা, কালেকটিভ নাউনটা, ম্যাটেরিয়াল নাউনটা সবই হচ্ছে কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত। এখন কনক্রিট নাউনটা কি বলেছিলাম? যে নাউনকে দেখা যায়, যে নাউনকে স্পর্শ করা যায়, যে নাউনকে শোনা যায়, এইটা হচ্ছে কনক্রিট নাউন। তাহলে দেখি আসলে কনক্রিট নাউনের যে 4টা প্রকার রয়েছে, 4টা প্রকার আমরা একটু দেখি। প্রপার নাউনটা কি? প্রপার নাউন হচ্ছে একদম পার্টিকুলার, নির্দিষ্ট করে তুমি একটা বুঝাবা, একটা নাম বলবা। যেমন হতে পারে রহিম, হতে পারে পদ্মা, অনেক নদী রয়েছে, আমি পদ্মার নাম বলেছি নির্দিষ্ট করে। গীতাঞ্জলি, গীতাঞ্জলিটা অনেক বই রয়েছে, আমি নির্দিষ্ট করে গীতাঞ্জলি বইটার নাম বলেছি। তাহলে এইগুলো হচ্ছে যেগুলো নির্দিষ্ট পার্টিকুলারলি তুমি বলবা, ওইটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউনটা কি? কমন নাউন হচ্ছে সকল কিছু যা বলি আমরা ওইগুলোকে কমন নাউন হিসেবে বলি। যেমন দেখো বুক, এই দেখো প্রপার নাউন আমি বলেছিলাম না গীতাঞ্জলি, পার্টিকুলারলি একটা বইয়ের নাম বলেছিলাম, কিন্তু এই জায়গায় হচ্ছে কমন, সাধারণভাবে আমি যা বলি। বুক, রিভার, বয়, গার্ল, সাধারণত সকল নাউনকে আমরা কমন নাউন হিসেবে এইভাবে বলে থাকি। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিগত নাউন, অর্থাৎ দলগত নাউন। যেটা সমষ্টিগত নাউনটা কি? দেখো আমি লিখেছি টিম, ক্লাস, লাইব্রেরি। একটা টিম একটা দল, একটা সমষ্টি, একটা গোষ্ঠী। ক্লাস একটা দলগত নাউন, লাইব্রেরি একটা সকল বই নিয়ে একটা সমষ্টি। একটা সুন্দর উদাহরণের মাধ্যমে ম্যাটেরিয়াল নাউনটা আমি তোমাদের শেষে বুঝাচ্ছি। এই 3টা একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, পরবর্তীতে আমি ম্যাটেরিয়াল নাউনটা তোমাদেরকে বুঝাচ্ছি। একটা চার্ট তৈরি করেছি, এই চার্টটার মধ্যে থেকে আমরা দেখব কিভাবে কালেকটিভ নাউনের মধ্যে থেকে কমন নাউন এবং প্রপার নাউন পর্যন্ত যাওয়া যায় এবং চেনা যায় সহজ করে। দেখো এই যে কালেকটিভ নাউন, দেখো আমি একটা অ্যারো চিহ্ন দিয়েছি, এই অ্যারো চিহ্নটা এদিকে যাচ্ছে, এই যে অ্যারো চিহ্ন। কেন? কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি বলেছিলাম? দলগত বা সমষ্টিগত নাউন, দলগত বা সমষ্টিগত নাউন। দেখো উদাহরণ দিয়েছি টিম, টিম একটা দল, একটা সমষ্টি। এখন এই টিমের কমন নাউনটা কি? প্লেয়ার। যদি সাধারণভাবে বলি, টিম হচ্ছে একটা দল, সমষ্টি, এর সাধারণ যে নামটা সেটা হবে প্লেয়ার। দেখো প্লেয়ার, প্লেয়ারের অবশ্যই একটা নির্দিষ্ট নাম আছে, যেমন আমার ফেভারিট প্লেয়ার মেসি, এই যে দেখো তার নামটা নির্দিষ্ট করে মেসি। তাহলে টিম, টিম থেকে হলো কি কমন একটা নাম হলো প্লেয়ার, প্লেয়ার থেকে একটা নাম হলো কি নির্দিষ্ট করে মেসি। ঠিক একই রকমের ক্লাস বা সমষ্টি, এই ক্লাসের মধ্যে কারা থাকে? স্টুডেন্ট, এটা একটা কমন। এই যে স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে নির্দিষ্ট নাম রয়েছে, যেমন সিয়াম আমার ফেভারিট একজন স্টুডেন্ট। অন্যদিকে লাইব্রেরি, লাইব্রেরি যে জায়গায় সব বই থাকে। বুক, লাইব্রেরি একটা কালেকটিভ নাউন। কেন? এই জায়গায় হচ্ছে সমষ্টি, সকল বইয়ের সমষ্টি থাকে। বুক সাধারণ বইগুলা থাকে, এই জায়গায় কমন নাম, প্রত্যেকটা বইয়ের একটা নির্দিষ্ট নাম থাকে। দেখো আমি লিখেছি গীতাঞ্জলি, একটা নির্দিষ্ট নাম বলেছি গীতাঞ্জলি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো একটা চার্টের মাধ্যমে কালেকটিভ নাউন থেকে কিভাবে কমন নাউন বের হয় এবং প্রপার নাউন পাওয়া যায় তা আমি চার্টের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এ কতটুকু ক্লিয়ার হয়েছে কমেন্ট বক্সের মধ্যে জানাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনক্রিট নাউনের 4টা প্রকারের মধ্যে 3টা প্রকার আমরা দেখেছি একটা চার্টের মাধ্যমে কিভাবে বের করা যায়। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন থেকে কিভাবে তুমি প্রপার নাউন পর্যন্ত বের করতে পারবে আমরা চার্টের মাধ্যমে দেখেছি। এখন আসি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা আসলে কি?
দেখো আমি লিখেছি পদার্থ জাতীয় নাম। পদার্থ জাতীয় নাম কি কি হতে পারে? যেমন গোল্ড, সিলভার, আয়রন, ওয়াটার। এই যে কথাগুলো, এগুলো হচ্ছে পদার্থবাচক, পদার্থ জাতীয় উপাদান। এই সকল নামগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ম্যাটেরিয়াল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছি এবং কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত যে 4টা প্রকার রয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই 4টা প্রকার খুব সুন্দর করে দেখেছি। এখন আসি গণনাযোগ্যতার উপর ভিত্তি করে যে 2টা প্রকার বলেছিলাম যে শেষে আলোচনা করব, আমি এই 2টা প্রকারকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। চলো দেখা যাক। দেখো আমি লিখেছি কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন 2টা নোটের মাধ্যমে সুন্দর করে বোঝা যায়। দেখো আমি লিখেছি কাউন্টেবল নাউন মানে যা গণনা করা যায়, যা তুমি গুনতে পারবা। এই যে একটা কলম, 2টা কলম, গণনা করা যাচ্ছে না? বুক লিখেছি, বই, একটা বই, 2টা বই। অ্যাপল, একটা অ্যাপল, 2টা অ্যাপল। একটা গাড়ি, 2টা গাড়ি, 5টা গাড়ি, 10টা গাড়ি, গণনা করা যাচ্ছে না? একটা সুন্দর নোটের মাধ্যমে লিখে দিয়েছি। দেখো কাউন্টেবল এর আগে এ এন্ড দা আর্টিকেল 3টা আমরা চিনি অবশ্যই। এ এন্ড দা 3টা আর্টিকেল বসে। এইটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। অন্যদিকে আনকাউন্টেবল নাউনটা কি? যা গণনা করা যায় না, তুমি গুনতে পারবে না। কি করা যায়? শুধু শুধু পরিমাপ করা যায়। 1 লিটার পানি, পানি তুমি গণনা করতে পারবে না, পরিমাপ করতে পারবে। রাইস, চাল, তুমি চাইলে 1 বস্তা চাল, 1 কেজি চাল, আধা কেজি চালও গণনা করতে পারবে না, তুমি পরিমাপ করতে পারবে। মিল্ক, দুধ, তুমি ঠিক পানির মতোই গণনা করতে পারবে না, পরিমাপ করতে পারবে। একটা ছোট্ট নোট লিখে দিয়েছি, দেখো আনকাউন্টেবল নাউন এর সাথে এস বসে না। তাহলে খুব সুন্দর করে আরেকবার বলি, যে সকল নাউনকে তুমি গণনা করতে পারবে, গুনতে পারবে, 1 2 3, 1টা 2টা 3টা 5টা 10টা এরকম গুনতে পারবে, ওইগুলোকে আমরা বলি হচ্ছে কাউন্টেবল নাউন। নোটটা হচ্ছে এ এন্ড দা, এরপরে যে নাউনটা তুমি দেখবে ওই হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যা গণনা করতে পারবে না, শুধুমাত্র পরিমাপ করতে পারবে। রাইস, ওয়াটার, মিল্ক, এই যে এই শব্দগুলো রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়েছি নাউন এর প্রকারগুলোকে কিভাবে তুমি ধাপে ধাপে সুন্দর করে আয়ত্তে নিতে পারবে, এবং প্রথমেই দেখিয়েছি নাউন আসলে কি, নাউন কেন পড়বে। আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে ধাপে ধাপে শেখানোর চেষ্টা করেছি। কে কতটুকু আয়ত্তে নিতে পেরেছো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমার মন মতো করে তুমি লিখে দাও। আমার এই ক্লাসটার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যারা যারা এখনো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকো এবং প্রতিনিয়ত তোমাদের চাহিদা মতো ক্লাসগুলো নিয়ে আমি হাজির হব। সবাইকে ধন্যবাদ।